পাহাড়ে ঘেরা এক অপরূপ সৌন্দর্যের নাম রাঙ্গামাটি। আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটির অসাধারণ 3টি ঝর্ণার খোঁজে। ধূপপানি, মুক্তছড়া এবং নকাটা। চলুন একসাথে হারিয়ে যাই পাহাড়, ঝিরি আর ঝর্ণার গর্জনে। ঢাকা থেকে সরাসরি কাপ্তাইয়ে বাসে আসা যায়। আমরা চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি নিয়ে সরাসরি চলে আসি কাপ্তাই জেটি ঘাটে। শুভ সকাল, আমরা কাপ্তাই চলে আসলাম। এখানে আমরা আমাদের নাস্তা সেরে আমাদের বোট জার্নি শুরু করব। কাপ্তাই ধাবা রেস্টুরেন্টে আমাদের সকালের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা এখানে সেরে নিই। এখান থেকে কাপ্তাই লেকের সুন্দর মনোরম সকালের দৃশ্য আমরা দেখতে পাই। তো ব্যাপারটা খুবই জোস। এটি হচ্ছে জেটি ঘাট। এখান থেকে আমাদের জন্য একটি বোট রিজার্ভ করা হয়েছে, যে বোটে চড়ে আমরা এখন চলে যাব বিলাইছড়িতে। ছাদে চড়ে কাপ্তাই লেক ভ্রমণের একটা আলাদা একটা মজা আছে। চলুন যাওয়া যাক। এই কাপ্তাই লেক একটি কৃত্রিম লেক। 1956 সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে এই বাঁধ নির্মাণের কাজ শুরু করে। উদ্দেশ্য ছিল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা, এবং এই বাঁধ দেওয়ার ফলে ডুবে যায় 54,000 একর কৃষি জমি এবং ঘর ছাড়া হয় প্রায় 1 লক্ষ মানুষ। বাস্তুহারা সেই মানুষদের মনে আশার আলো যোগায় এখানকার পর্যটন। রাঙ্গামাটির কাপ্তাই লেক আকর্ষণ করতে থাকে দেশি এবং বিদেশি পর্যটকদের। তাই চাষাবাদে অভ্যস্ত ব্যক্তিরা বানাতে শুরু করেন নৌকো এবং যুক্ত হয়ে যান পর্যটন শিল্পের সাথে। এছাড়াও তৎকালীন পাকিস্তান পর্যটন কর্পোরেশন থেকে নানাবিধ উদ্যোগ নেওয়া হয় রাঙ্গামাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করার জন্য। এদিন ভ্রমণে আমরা খুবই দারুণ একটি ওয়েদার পেয়ে যাই। চলতে চলতে পথে আমাদের নৌকো থামে গাছকাটা সেনাবাহিনী ক্যাম্পে। এখানে আমাদের সবার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়, এবং জমা দেওয়ার পর সেনাবাহিনী আমাদের সবার একটি গ্রুপ ফটো তুলে রাখে। এরপর আমাদের পথ চলা আবার শুরু হয়। মোটামুটি 2.5 ঘন্টা পর আমরা বিলাইছড়ি বাজারের দেখা পাই। বিলাইছড়ি বাজার নেমে নামতির হাতের ডানে একটি ভাতঘর রেস্টুরেন্ট আছে এবং লেক ভিউ রিসোর্ট। এখানে আজকে আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে। এখানে আজকে আমরা থাকবো। আগামীকাল এই নৌকো করে আমাদের আবার ব্যাক যেতে হবে কাপ্তাইতে। আমরা বিলাইছড়ি বাজার চলে আসলাম। এখানে আমাদের জন্য একটা রিসোর্ট বা থাকার ব্যবস্থা করা হয়েছে। ওখানে আমরা সরাসরি চলে যাব। এরপরে ওখানে আমরা আমাদের ব্যাগপত্র রেখে আমাদের ঝর্ণা ট্রেকিং শুরু হবে। সবাই আপাতত যে যেখানে পারেন ব্যাগ রেখে যান, সমস্যা নেই। পরে এসে রুম সেটিং করে দিব। হ্যাঁ, we are booked this room. লেকের পাড়ে এই সুন্দর থাকার ব্যবস্থাটি আমাদের জন্য করা হয়েছে। না, এই রুমটা অনেক বেশি ভালো, কারণ অন্যান্য রুমের চেয়ে এটা এখানে খোলামেলা আছে এবং ডিরেক্ট আপনি লেকের ভিউটা দেখতে পারবেন। দূরে পাহাড় আছে, ভিউটা এটা ভালো আছে যথেষ্ট। তাহলে আমরা এই রুমটা নিলাম। রাহান ভাই, কই যাবো এখন? এখন আমরা তো সকালবেলায় নামছি রাঙামাটি কাপ্তাই বোটে করে চলে আসলাম বিলাইছড়ি। 2 ঘন্টা লাগছে বিলাইছড়িতে আসলাম। এখন আমাদের প্রথম দিনের শিডিউল হচ্ছে মুখপোষরা নৌকাটা ঝর্ণা দেখতে যাব। এখান থেকে হচ্ছে আপনার বোটে করে প্রথম যাব, এরপরে 15-20 মিনিট হাঁটা, অলমোস্ট 30 মিনিট হাঁটা, আর 2টা ঝর্ণা দেখবো আমরা। মুখপোষরা নৌকাটা দেখে এখানে আসবো, এসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট।
এরপর আগামীকাল সকালে বের হয়ে যাবো ধূপপানি ঝর্ণা, যেটা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। তাহলে তো মনে হয় খাইতে খাইতে বিকাল হবে। এতে খেতে 4টা বাজবে। অনেকে এখানে এসে আগে খায়, খাওয়া দাওয়া করে পরে যায়, কিন্তু তাহলে হচ্ছে ক্লান্ত হয়ে যাবেন, হাঁটতে পারবেন না, ওই ট্রেকিংটা করতে পারবেন না, আপনার জায়গায় জায়গায় বিশ্রাম নিতে হবে, ওখানে আপনি ঝর্ণায় ভালোভাবে ভিজতে পারবেন না। তা আগে এখান থেকে হচ্ছে আপনি যদি ট্রেকিং করে যান, যাওয়া আসার পর ক্লান্ত হয়ে এসে খান, খাইলেও পেট ভরে খাওয়া যায়। এখানে পেট চুক্তিতে খাবার। পেট চুক্তি? হ্যাঁ, পেট চুক্তি, যা খাইতে পারে। জোস। আমরা এখানে হালকা নাস্তা করে এবং কিছু সামান্য খাবার সাথে নিয়ে আমরা নৌকা করে আবার রওনা দিই। আমাদের মুখ পোছাড়া নৌকাটা যাওয়ার বোট চলে আসছে, এই যে বোট, আমরা এখানে এখন উঠে যাব। আজকে আমাদের নৌকাও চেঞ্জ হয়ে গেছে। এই নৌকা করে আমরা আজকের দিন এবং আগামীকালে ধূপপানি ভ্রমণ শেষ করব। রাঙ্গামাটির এই সাইডটা খুবই সুন্দর। বিলাইছড়ি চাকমা শব্দ থেকে উৎপত্তি হয়েছে। চাকমা উপজাতি অর্থে বিলাই অর্থ বিড়াল এবং ছড়ি অর্থ পাহাড়। এই বিলাইছড়ি নামের সাথে একটি সুন্দর কল্পকাহিনী জড়িয়ে আছে। বলা হয়ে থাকে এখানে একবার একদল কাঠুরে কাঠ কাটতে এসে একটি বন বিড়ালের সাথে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে কাঠুরেরা সেই বন বিড়ালটিকে মেরে ফেলে এবং প্রতিবেশীরা এত বড় বিড়াল দেখে খুবই আশ্চর্য হয় এবং একটি বিশাল সামাজিক অনুষ্ঠান এখানে করা হয়। সেই থেকে এই এলাকাটিকে সবাই বিলাইছড়ি নামে চিনে। তো যাই হোক, এটি কেবলই একটি কল্পকাহিনী, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক আছে কিনা তা আমি জানি না। তবে এই এলাকাটা খুবই সুন্দর, শহরের কোলাহল থেকে মুক্ত, খুব দারুণ লাগছে আমাদের এখানে ভ্রমণ করতে। এটি 2 দিন 1 রাতের একটি ট্রিপ। আমি আজকে ভ্রমণ করছি ভ্রমণ পিপাসু গ্রুপের সাথে। আপনারা মিনিমাম 15 জনের টিম না হলে এই ভ্রমণ পোষাতে পারবেন না, নৌকা ভাড়া থাকা খাওয়ার খরচ দিয়ে পোষাতে পারবেন না। তাই 15 জনের টিমের কম হলে একটি ভ্রমণ গ্রুপের সাথে অ্যাড হয়ে যাওয়াই সবচেয়ে বেটার। আর আপনারা যে কোনো টিমের সাথেই ভ্রমণ করতে পারেন, তবে অবশ্যই খাবার মেনু এবং থাকা খাওয়ার সব ডিটেলস জেনে তারপরে অবশ্যই বুক করবেন। তবে আমি রেকমেন্ড করবো ভ্রমণ পিপাসু, আমার কাছে তাদের সার্ভিস A to Z সব কিছু একদম টপ নচ লেগেছে। যাই হোক, আমরা চলে আসলাম আমতলা। এর জায়গার নাম হচ্ছে আমতলা। আমতলা? হ্যাঁ, আমতলা আমাদেরকে নামা দিবেন এখন? হ্যাঁ, নামাই দিব আমতলা। আমতলা থেকে আপনারা যাবেন এখন মুখপসরা নৌকাটা জন্য। হাঁটতে হবে কতক্ষণ? আপনার হাঁটা লাগবে এখান থেকে, আমাদের তো আসা যাওয়া 3 ঘন্টা লাগে, আপনাদের 4 ঘন্টা ধরেন, 4 ঘন্টা 4.5 ঘন্টা। শুধু আসা যাওয়াই লাগবে? হ্যাঁ, আসা যাওয়া আসা যাওয়া আর কি হ্যাঁ, টোটাল। টোটাল। নৌকো আমাদেরকে এখন আমতলা নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের মুপ্পছড়া নৌকাটা ঝর্ণার যে ট্রেকিং সেটি শুরু হবে, আর আমাদের ধূপপানি ঝর্ণার যে ট্রেকিং সেটা হবে আগামীকাল। এই আমতলা ঘাট থেকে আমাদের গাইড নেওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি এখানে কোনো গাইড অফিস নেই। তো যাই হোক, আমাদের সোহেল ভাই এই পথটা খুব ভালোভাবে চেনে, উনি আমাদেরকে এখন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। দিনটি বেশ রৌদ্রোজ্জ্বল, দারুণ আঁকাবাঁকা গ্রামীণ রাস্তা ধরে আমরা এখন হেঁটে চলেছি। মোটামুটি আধা ঘন্টা পর আমরা এখানে গাইড অফিস দেখতে পাই। এটা কোনো কথা? আধা ঘন্টা হাঁটার পর গাইড অফিস। যারা নতুন আসবে বা চিনে না, তারা এই নৌকা থেকে নামার পর এইটুকু আসতে আসতে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে একজন গাইড নিতে হবে। আমাদের সোহেল ভাই সব প্রোটোকল এখানে সম্পন্ন করে একজন গাইড নিয়ে নেয়। এখান থেকে লোকাল একজন গাইড নিতে হয়। যাই হোক, আমরা গাইড নিয়ে নিলাম এবং গাইড ফির নির্দিষ্ট কোনো নীতিমালাও মনে হলো নাই। তো যাই হোক, গাইডের প্রয়োজন, সেখানে গাইড পাইলাম না। হ্যাঁ, আমরা 20 থেকে 25 মিনিট হেঁটে আসার পরে যখন ঝিরিতে পৌঁছাইছি, যে ঝিরি ধরে সোজা চলে গেলেই কি ঝর্ণা পৌঁছে যাব। তো এখানে কোনো রিস্কি কোনো আর জায়গা নাই, গাইড নেওয়ার প্রয়োজন নেই। তো তারপরেও যেহেতু ওরা নিয়ম করছে, আমরা বললাম যে আমাদের 2 জনের জন্য একটা গাইড দিলে হয়ে যায়। এইটা আর কি, এই জিনিসগুলো এরা মানে না। আমরা যাচ্ছি মুখপসরা ঝর্ণার উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে সোজা এক রাস্তা, এই ঝিরিটাই হচ্ছে মুখপসরা ঝর্ণার যেই পানি নেমে আসে সেই পানির ঝিরিটা। তো এই রাস্তাটা হচ্ছে শর্টকাট।
শর্টকাট দিয়ে দিয়ে যাওয়া যায়। আর যদি মনে করেন আপনি চিনতেছেন না, এখানে এসে ঝিরিটা দেখতেন, ঝিরি ধরে সোজা হাঁটবে, একবারে ঝর্ণা। অনেকদিন পর পাহাড়ের ফিল পাচ্ছি। খুবই অসাধারণ এই মুপ্পসরা ট্রেলটা। ঝিরি বয়ে চলার শব্দ কি অসাধারণ। ঝিরির এই ঠান্ডা পানি আপনার সব ক্লান্তিকে নিমিষেই দূর করে দিবে। এত অসাধারণ এই ঝিরির ঠান্ডা পানি, ইচ্ছে করছে এখানে শুয়ে পড়ি। ও, আর আজকে রোদও অনেক বেশি, একদম কাঠভাঙা রোদ। যাই হোক, আশা করছি আমরা সুস্থভাবে সুন্দরভাবে আজকের মুপ্পছড়া নকাটা ঝর্ণা ভ্রমণ শেষ করতে পারবো। আর আমাদের সাথে অনেকে একদম আছেন প্রো লেভেলের ট্রেকার, আর অনেকে একদম বিগিনার। মোটামুটি 23 জনের একটি বিশাল টিম নিয়ে আজকে আমরা যাচ্ছি মুপ্পছড়া নকাটা ঝর্ণার দিকে। ও আসেন ভাই। কিছু দূর হাঁটতেই সামনে চমৎকার সুন্দর একটি পাড়া আমরা দেখতে পাই। ঝিরির পাশে গড়ে ওঠা চমৎকার সুন্দর একটি পাড়া। তো এই পাড়ায় একটি কাঁঠাল আমরা কিনে নেই, আমাদের টিম লিডার সোহেল ভাই সেটিকে পেড়ে নিয়ে আসে। তো যাই হোক, কাঁঠাল খেয়ে আমাদের পদযাত্রা আবার শুরু হয়। কখনো ঝিরিতে আর কখনো পাহাড়ের উপর দিয়ে আমরা হাঁটছি। কি অসাধারণ, একদম শহর জীবন থেকে দূরে, একদম কোলাহল মুক্ত, অসাধারণ একটা প্লেস। ঝিরির পানি বয়ে চলার শব্দ যেন এক প্রকৃতির চিরন্তন সঙ্গীত। এই ঝিরিপথ শুধু প্রকৃতির না, আত্মার নিরাময়। ঝিরির পাশে বসলে সময়টা ধীরে ধীরে এগোলে যায়। এই পথে হাঁটলে শহরের ক্লান্তি কোথায় যেন হারিয়ে যায়। পায়ের নিচে পানির প্রবাহ, পাশে সবুজের গালিচা, এই যেন এক স্বর্গীয় পথ চলা। আচ্ছা, সিঁড়িতে উঠতে হবে এখন। কাঁঠালটা ভাই এত মিষ্টি ছিল। ঝিরি পেরিয়ে আমাদের কেবলই খাড়া ওঠা পথ। প্রায় 2টি পাহাড় পাড়ি দেওয়ার পরে এখানে একটি ওয়াই জংশন পাওয়া যায়। এর হাতের বামের অংশটা অর্থাৎ নিচে নেমে গেলে আমরা নকাটা ঝর্ণার দেখা পাবো, আর সোজা বরাবর উপরে উঠতে থাকলে আমরা মুপ্পছড়ার দেখা পাবো। তো আমরা প্রথমে নকাটার দিকে যাচ্ছি। জাস্ট পাহাড় বেয়ে নিচে নেমে গেলেই আমাদের সামনে নকাটা ঝর্ণা। বাংলা ব্যঞ্জন বর্ণ নয়ের মতো কাটা একটি অংশ থাকায় এই ঝর্ণাকে নকাটা ঝর্ণা বলা হয়। আবার চাকমা ভাষায় এই ঝর্ণাটিকে বলে নকা বা ঝর্ণা। এছাড়াও আরও একটি গল্প প্রচলিত আছে। এই ঝর্ণার কাছে একজন মানুষ পূর্বে বিশাল বড় একটি নৌকা তৈরি করে, যার কারণেও এই ঝর্ণার নাম নকা বা ঝর্ণা হতে পারে। তো যাই হোক, আমরা কিছুজন নেমে যেতেই আমাদের সামনে চলে আসে নকাটা ঝর্ণা। ও, এখানে চেঞ্জিং রুম আছে। ও ওয়াও, জোস। আমরা চলে আসলাম নকাটা ঝর্ণা। এটি হচ্ছে নকাটা ঝর্ণা। ও
বেশ কিছুক্ষণ সময় আমরা নৌকাটা ঝর্ণায় থাকি, এরপর উপরে এসে ওয়াই জংশনে ফিরে এসে উপরের দিকে উঠতে শুরু করি। মুখ্য শহরের দিকে আমরা এখন যাচ্ছি। অসাধারণ সুন্দর নৌকাটা ঝর্ণা দেখে আমরা এখন যাচ্ছি মুপ্পসরার দিকে। মুপ্পসরা যেতে হলে আর একটু খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। সাধারণত এখানে নৌকাটাটা নিচে এবং মুপ্পসরার অবস্থান একটু উপরে। যাই হোক, আমরা যাচ্ছি মুপ্পসরার দিকে। মুপ্পছড়া যাওয়ার পথে বেশ কয়েকটি ক্যাসকেড আপনার চোখে পড়বে। তো এর ট্রেলটা খুবই সুন্দর, তবে বেশ পিচ্ছিল এই ট্রেলটা, পাথরগুলো বেশ পিচ্ছিল। চলতে চলতে আমরা সামনে একটি সুন্দর ক্যাসকেড দেখতে পাই, বেশ বড় সড়ো একটি ক্যাসকেড। এটি মূলত মুপ্পছড়ার পানির প্রবাহ। এর পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে 5 মিনিটের মতো হাঁটলে উপরে আমরা মুপ্পছড়া ঝর্ণার দেখা পাবো। আমরা চলে আসলাম মুপ্পছড়া ঝর্ণায়। এখান থেকে মুপ্পছড়া ঝর্ণা দেখা যাচ্ছে। সাবধানে একটু হাঁটতে হবে। এই মুপ্পছড়া ঝর্ণাটি বেশ প্রশস্ত একটি ঝর্ণা, সে কারণে এখানে পানির প্রবাহ যত বেশি হবে ঝর্ণাটি দেখতে তত বেশি সুন্দর লাগবে। এই মুপ্পছড়া নামের পিছনেও খুব সুন্দর একটি গল্প আছে। বহু বছর আগে মুপ্পো মারমা নামে একজন মারমা ছেলে এখানে মৃত্যুবরণ করে, তো তার নাম অনুযায়ী এই ঝর্ণাটির নামকরণ করা হয় মুপ্পছড়া। এই ঝর্ণার উপরে একটি বিশাল পাহাড় আছে, সেই পাহাড়টিকে বলা হয় পরিহলা মৌন পাহাড়। সেখানে মোটামুটি 45টি চাকমা পরিবার বসবাস করে। তো যাই হোক, এটি হচ্ছে মুপ্পছড়া ঝর্ণা। এই ঝর্ণা দেখে আমরা এখন ব্যাক করব। ব্যাক করার পথে আমরা সেই পাহাড়ি পাড়াতে কিছু সিজনাল ফল খাই এবং হঠাৎ করে এখানে বৃষ্টি শুরু হয়। একদম রৌদ্রোজ্জ্বল পরিবেশ থেকে যে এত দ্রুত বৃষ্টি হতে পারে সেটি আসলে পাহাড়ে না আসলে বোঝা যায় না। পাহাড়ের বৃষ্টি খুবই অসাধারণ। তো যাই হোক, আমরা কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে এরপর আবার যখন আমতলা ঘাটে চলে আসি তখন আবার রোদ উঠে যায়। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং আমাদের টিমের হোস্ট সোহেল ভাই এখানে গান গায়। তো চলুন, গান শুনতে শুনতে আমরা চলে যাই আমাদের বিলাইছড়ি বাজারে। বন্ধুর মনে রং লাগাইয়া কানে দিল জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি। ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একেলা। ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একেলা। কষ্টে কাটে দিন রজনী, বুকে ব্যথার ঢেউ রে, কষ্টে কাটে দিন রজনী, বুকে ব্যথার ঢেউ রে, বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে,
বাড়ির পাশে মধুমতি। এটা হচ্ছে পাহাড়ি দেশি মুরগি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে বাঁশফড়ন। এটা হচ্ছে পাহাড়িরা বেশিরভাগ সময় খেয়ে থাকে এবং এটাতে চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে। এটা খেতে খুবই টেস্টি, বাকিরা যারা খেয়েছে অনেক প্রশংসা করছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, তাও পাহাড়ি মিষ্টি কুমড়া। আলুর ভর্তা, ডাল। আজকে আমাদের হচ্ছে এই আইটেম। ওকে, অনেক মজা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিশ্রাম নিয়ে এরপর আমরা বের হই বিকালের কাপ্তাই লেক এবং বিলাইছড়ি বাজার ঘোরার জন্য। বিকেলে কাপ্তাই লেকের ভিউ খুবই জোস। এই সাইডটায় একদম বৃষ্টি হচ্ছে আর এই সাইডটা একদম রোদ। এখান থেকে কাপ্তাই লেকের বিকালের সৌন্দর্য খুবই দারুণ। আমরা এখানে সূর্যাস্ত পর্যন্ত এখানে অপেক্ষা করি, দারুণ একটা পরিবেশ আমরা এখানে উপভোগ করি। এরপরে সূর্যাস্তের পর আমরা বিলাইছড়ি বাজার ঘুরতে বের হই। এই বিলাইছড়ি বাজারে আপনি অনেক ট্রেডিশনাল জিনিস পেয়ে যাবেন, আপনার প্রয়োজনীয় অনেক কিছু পেয়ে যাবেন, চাইলে এখানে কেনাকাটা করতে পারেন। তো আমরা দারুণ কিছু সময় এখানে পার করি। এরপর আমরা আমাদের রিসোর্টে ফিরে আসি। খাওয়া দাওয়া শেষ করে আমাদের বেশ তাড়াতাড়ি ঘুমায় পড়তে হবে, শরীর অনেক ক্লান্ত। এছাড়া আগামীকাল বেশ লম্বা ট্রেক আমাদের জন্য অপেক্ষা করছে। সো আজ এই পর্যন্তই, গুড নাইট। শুভ সকাল। আমরা ভোর 5টার মধ্যে এখন বের হয়ে যাচ্ছি ধূপপানের উদ্দেশ্যে। আমরা এখন ঘাটে চলে আসলাম। কি খবর মামা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মানে আমাদেরকে এখন আপনি নৌকা করে করে নিয়ে যাবেন উলুছড়িতে যাবো। উলুছড়ি? উলুছড়ি থেকে দুপপানি। উলুছড়ি থেকে ধূপপানি হ্যাঁ। কতক্ষণ লাগবে? এখান থেকে আপনার উলুছড়ি যাইতে 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা হইতে 2 ঘন্টা 10 মিনিট লাগবে। আমরা ঠিক 5টার মধ্যে বের হয়ে যাই উলুছড়ির উদ্দেশ্যে। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, গতকালকে রাতে খাবার শেষ করে আমরা একটি বার্থডে সেলিব্রেট করি। ট্যুরে আসলে এমন মোমেন্ট পেলে আসলে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, নৌকো আমাদেরকে এখন নিয়ে যাবে উলুছড়িতে, সেখান থেকে আমাদের ধূপপানি ট্রেক করতে হবে। এই কাপ্তাই লেকের সকালের সৌন্দর্য কোনোভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব না। এত সুন্দর, শান্ত, নিরিবিলি একটা পরিবেশ, চারপাশে পাহাড়, মাঝখান দিয়ে আমরা নৌকো করে চলছি। কিছুক্ষণ যাওয়ার পর আমাদের নৌকো থামে একটি সেনাবাহিনী ক্যাম্পে। সেখানে আমাদের আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আমাদের সেখান থেকে বের হতে হয়। আবার কিছু দূর যাওয়ার পর আরও একটি সেনাবাহিনী ক্যাম্প পড়ে, সেখানেও আমাদের আইডি কার্ড জমা দিতে হয়। মোট 2টি জায়গায় আমাদেরকে স্টপেজ দিতে হয়েছে। এরপর আরও কিছু দূর যাওয়ার পর সকালের নাস্তা আমরা নৌকোতে সেরে নেই। ব্যাপারটা খুবই জোস। কাপ্তাই লেকের মনোরম সকালের দৃশ্যে বসে এরকম সুন্দর সকালের নাস্তা করতে পারাটা বেশ ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, মোটামুটি 2.5 ঘন্টা পর আমাদের নৌকো এসে থামে উলুছড়িতে। আমরা চলে আসলাম উলুছড়ি। জায়গাটা বেশ সুন্দর। এখান থেকেই আমাদের ধূপপানি ট্রেক শুরু হবে। এই উলুছড়ি জায়গাটা বেশ দারুণ। আমরা খুবই চমৎকার একটা ওয়েদার পেয়েছি আজ। তো যাই হোক, এখানে একটি দোকান আছে, সেই দোকানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশ কিছু জিনিস কেনাকাটা করতে পারবেন এবং কিছু খাবারের ব্যবস্থাও এখানে আছে। তো যাই হোক, আমরা এখানে কিছু খাবার দাবার খেয়ে, চা পানি খেয়ে এখান থেকে হাঁটা শুরু করব। তবে এর পরিবেশটা খুবই অসাধারণ আজকে। আপনি দেখবেন অনেক মাছ কত? 10 টাকা। আর এখানে বাঁশ কিনতে পাওয়া যায় 10 টাকা মূল্যে। যাই হোক, আমরা একটা বাঁশ নিয়ে নেই। এবার আমাদের হাঁটা শুরু হচ্ছে। আজকে আমাদের টিমে আরও 2 জন অ্যাড হয়েছে। গতকাল আমরা ছিলাম 23 জন, আজকে আমরা 25 জন। একদম শুরুতেই খুব অবাক করা একটা রাস্তা আমরা পেয়ে যাই। এত কাদা ভরা ট্রেন, আগে আমি কখনো পাই নাই এরকম কোনো ট্রেনে। যাই হোক, আমরা মনে হচ্ছে যে কাদার সমুদ্র অতিক্রম করতেছি। ওরে ভাই, কাদাতে তো একদম মাখামাখি অবস্থা। তোমরা শুনে
কাদা পানি পেরিয়ে আমরা সামনে একটি ঝিরি পাই, এরপর এর উপরে উঠে আমরা একটা পাহাড়ি রাস্তা পেয়ে যাই, গ্রাম্য পরিবেশ পেয়ে যাই। এখান থেকে উপত্যকার ভিউ খুবই অসাধারণ। এখন আমাদের পাহাড় ট্রেক শুরু হবে। বেশ উঁচু পাহাড় আমাদেরকে পাড়ে দিতে হচ্ছে। রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে। এ পাইল কার কি গেল, কার কি বায় আসে যায়, মন ধীরের পথে হাঁটার লোভে কেমন করে আয়। চল দোতন পার জম করে পূর্ণিমারা বর্ষা জীবন পার জম করে পূর্ণিমারাতে বর্ষা জীবন জুয়ার আসর বসা। বৃষ্টিতে পাহাড় যেমনি সুন্দর তেমনি ভয়ঙ্কর। এই যে পিছলা খাড়া পাহাড় বেয়ে আমাদের উঠতে হচ্ছে। আমি মারে ফারে দে দেব পাতে বিন্নি চালের ভাতের সাথে দুবেলা দুমুঠোতে তিরালিঙ্গন উবেরে বাতাসে বইলে পরে বাজর ভাঙা গান ধরে আয়েশ করে কাটু আমাদের নামতে হবে এই যে খাড়া পথ বেয়ে, এবার নামা পথ। সামনে আমাদের কয়েকজন টিমমেট আমাদের জন্য অপেক্ষা করছে। এবার আমরা উঁচু এই পাহাড় পাওয়ার পরে এবার আমরা নেমে যাচ্ছি। চলে তো তোমার পার ঘরে পূর্ণিমারাতে বর্ষা জীবন জোয়ার আসর বসা। চলে তো তোমার পার ঘরে খাড়া পাহাড় বেয়ে ওঠার পরে এখানে একটা পাড়া আছে। আমরা দেখি পাড়াতে কিছু খেতে পারি কিনা। ও কলা আছে। সেরা ভাই সেরা। গাছে কলা ঝুলে আছে, মানে ঝুলানো হয়েছে। আম গাছে কলা ঝুলে আছে আর কি। আম গাছ থেকে আমরা কলা পেড়ে পেড়ে খাইতেছি। এখন পাহাড় থেকে চলে গেলে এগুলো মিস করি। কি ভাই কিছু বলেন? পাহাড়ে আসবেন, কলা খাবেন, সব ঠিক। আবার যত কষ্ট করেন সব ঠিক। বিসমিল্লাহ। খাইছেন ভাই? ধূপপানি পাড়ায় চা পাইলাম, জোস। ও এটি হচ্ছে ধূপপানি পাড়া। এই পাহাড়ের নিচে নামলে আমরা ধূপপানি ঝর্ণার দেখা পাবো। ধূপপানি পাড়ায় আমরা একটু বিশ্রাম করে, একটু খাওয়া দাওয়া করে, চাটা খেয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। এখান থেকে ধূপপানি ঝর্ণার দূরত্ব মোটামুটি 15 থেকে 20 মিনিট। দেখা যাক। এখানে রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছে। সোজা রাস্তা অন্যদিকে চলে গেছে, আর ধূপপানি গেছে হচ্ছে বামের এই রাস্তাটা, বামের এই ছোট রাস্তাটা। এই ঘরের কাছে আপনারা যারা আসবেন, এই ঘরের কাছে আসলে ঘরের সামনের সোজা রাস্তাটা অ্যাভয়েড করে ঘরের পিছনের রাস্তাটা দিয়ে আসবেন।
এই পাহাড়টা নামলেই আমরা ধূপপানি ঝর্ণায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নামাটা খুব ডেঞ্জারাস, যারা আসবেন অবশ্যই সাবধানতার সাথে এই জায়গাটা নামতে হবে। ধীরে ধীরে নামতে হবে না। ও আল্লাহ, বেশি খাড়া। হ্যাঁ, খাড়া পাহাড় বেয়ে নামার পর এবার আমাদের আর অল্প একটু হাঁটতে হবে। অল্প একটু হাঁটলেই আমরা অসাধারণ সুন্দর ধূপপানি ঝর্ণার দেখা পাবো। ও আল্লাহ, গুহার ভিতর দিয়ে বেড়ে গেছে না? অ্যাডভেঞ্চার, সামনে আগান। আল্লাহ, আল্লাহু আকবার। আমরা চলে আসলাম সেই ওয়াইল্ড ধূপপানি ঝর্ণার সামনে। ও সুবহানাল্লাহ। ও এই ধূপপানি ঝর্ণাটি খুবই অসাধারণ। স্থানীয়দের ভাষায় ধূপপানি মানে ধোঁয়া ওঠা পানি। এছাড়াও তনসঙ্গা ভাষায় ধূপপানি মানে সাদা পানিকেও বোঝায়। প্রায় 100 ফিট উপর থেকে যখন পানি পড়ে তখন বাতাসে পানির কণাগুলো ভেসে বেড়াতে দেখা যায়। তখন মনে হয় যেন পানি থেকে ধোঁয়া উঠছে। সেই থেকে ধূপপানি মানে ধোঁয়া ওঠা পানিকে বোঝানো হয়। 2000 সালের দিকে এক বৌদ্ধ সন্ন্যাসী গভীর অরণ্যে এই ধূপপানি ঝর্ণার নিচে ধ্যান শুরু করেন। এই কারণে অনেকে এই ঝর্ণাটিকে ধ্যানের ধূপপানি বলে থাকে। সেখান থেকে মূলত এই ধূপপানি ঝর্ণাটি জনসম্মুখে পরিচিতি পেতে শুরু করে। সীমাটা দিয়ে উঠবেন। ভাই মেলা পিছলা। এই ধূপপানি ঝর্ণার সৌন্দর্য কোনো ক্যামেরা দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। এই অসাধারণ ঝর্ণাটি দেখতে হলে আপনাকে আসতে হবে রাঙ্গামাটির বিলাইছড়িতে। বিলাইছড়ি থেকে উলুছড়ি, উলুছড়ি থেকে আপনার ট্রেকিং করে মোটামুটি 3 ঘন্টার মতো ট্রেক করে এখানে আসতে হবে। তো যাই হোক, এটি খুবই অসাধারণ ঝর্ণা এবং আমি দুঃখিত যে ক্যামেরায় এর সৌন্দর্য প্রকাশ করতে পারতেছি না। এবং মুখপোছড়া এবং নকাটা ঝর্ণা থেকেও এটি খুবই সুন্দর এবং খুবই অসাধারণ এবং এর ট্রেকিং পথটাও অনেক অ্যাডভেঞ্চারাস। তো যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো স্পটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভ্রমণ সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই খাড়াইয়ে সাবস্ক্রাইব করুন।